জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সংস্কারের নামে কালক্ষেপণ চায় না বিএনপি, জাতীয় সনদ তৈরিতে কাজ করছে সরকার। আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। যত বেশিবার পরিবর্তনের জন্য লড়াই করেছে বিশ্বের আর কোনো দেশে এটা হয়েছে মনে হয় না। রাজনৈতিক দলগুলোর সংস্কারে আন্তরিক হলে দ্রুত নির্বাচন সম্ভব, মন্তব্য জামায়াত আমিরের। গ্রহণযোগ্য মৌলিক সংস্কারের তাগিদ। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, ন্যায্য হিস্সা বুঝে পেতে দাবি উত্থাপন করল বাংলাদেশ। দাবি দেওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক, আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত, কর্মসূচি শিথিল। এবার ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজি মামলায় মডেল মেঘনা আলম গ্রেফতার, আর সহযোগী দেওয়ান 5 দিনের রিমান্ডে। পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরত্বের নতুন গ্রহের সন্ধান, সাগর ও প্রাণের অস্তিত্ব পাওয়ার ইঙ্গিত, নাসার গবেষণার অগ্রগতি। এবং নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে ক্যারিবীয়দের রানে টার্গেট দিল বাংলাদেশ, জয় পেলেই চূড়ান্ত পর্বে খেলবে টাইগার্সরা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সংস্থার কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার চায় বিএনপি, তবে কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য। বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাকদুর আমিতি। বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সভার শুরুতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। বিএনপির স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান জানান, দেশের প্রায় প্রতিটি সংস্কারে রয়েছে বিএনপির অবদান। আগামীর বাংলাদেশ বিনির্মাণেও সংস্কারের পক্ষে তারা। যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। পরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, 6টি কমিশনের দেয়া সমস্ত প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়নি। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে। স্প্রেডশিটে সংক্ষিপ্ত হা না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। মাকদুর আমিতি, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজকে 10:45 কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল 5 সদস্যের, তারা কিন্তু এসছেন এই জাতীয় ঐক্যমত কমিশনের সাথে তাদের যে বৈঠকে বসার জন্য। আমরা দেখেছি যে শুরুতেই কিন্তু তারা কথা বলেছেন যে যে ঐক্যমত কমিশনের যে প্রধান রয়েছেন, অর্থাৎ এখানকার সহসভাপতি, তিনি কিন্তু যেটি জানিয়েছেন যে আসলে তারা চান যে রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তাদেরকে সমন্বয় করে তাদের
ঐক্যমত্যের ভিত্তিতে যাতে এমন একটা জিনিস তারা তৈরি করতে পারেন, এমন একটি সংস্কার তারা তৈরি করতে পারেন যার মধ্য দিয়ে কিন্তু একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনিও কিন্তু বলেছেন যে আসলে বিএনপি সংস্কারের প্রতি তাদের আগ্রহ রয়েছে বলেই কিন্তু তারা এই প্রস্তাবগুলোর উপরে তারা কিন্তু তাদের যে মতামত সেটি দিয়েছেন এবং তারা এই যে ধারাবাহিক আলোচনা সেই আলোচনায় অংশগ্রহণ করছেন সেটি কিন্তু তারা জানিয়েছেন। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই প্রোগ্রাম যখন তাদের মধ্যে যে বৈঠক চলছে তার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে মাঝামাঝি সময়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে যে 6টি কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন যেই সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছেন তার আংশিক বিষয়গুলো রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে, যে কারণে তারা বলছেন যে আসলে এক একটা বিষয়ে যেমন সংবিধান সংস্কার কমিশন, একই সাথে নির্বাচন সংস্কার কমিশন, এই সমস্ত কমিশনগুলো যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে সব প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে দেওয়া হয়নি, যে কারণে তারা যে মতামত দিয়েছে সেই মতামত এবং এই এখন এসে যে প্রস্তাবনাগুলো দেখছে তার মধ্যে কিছু ফারাক দেখছেন। আর সে কারণে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যে এটি দ্বারা একটা বিভ্রান্ত তৈরি করা হয়েছে। এই কমিশনের অর্থাৎ এই ঐক্যমত্য কমিশনের উচিত ছিল যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে দেয়া এবং দিলে তারা এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে তাদের মতামত কিন্তু তারা দিতে পারতেন, এমন কিন্তু একটি অভিযোগ তারা করেছেন। এবং যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে বিএনপি সমস্ত সংস্কারগুলোই চায়, যেমন উল্লেখ করেছেন তিনি যে নির্বাচনের যে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার সেটি কিন্তু তারা চায়, তবে তারা সেটি বলছেন যে আসলে সেটা যেন সাংবিধানিক প্রক্রিয়ায় হয় এবং যে নির্বাচন কমিশনের যাতে যে ক্ষমতা সে ক্ষমতা যাতে খর্ব না হয়। একই সাথে বিচার ব্যবস্থার যে সংস্কার সেটিও তারা চায় এবং তারা বলছেন যে আসলে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে বিষয়টি সেটিও সাংবিধানিকভাবে এবং সবার সাথে মিলেমিশে যাতে হয় সেই বিষয়গুলো কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। তবে এই মুহূর্তে যে বিষয়টি সেটি হলো যে এখনও তাদের কিন্তু সেই 6টি যে সংস্কারের প্রস্তাব কমিশন রয়েছে সেই কমিশনের এক একটি কমিশন নিয়ে তারা দীর্ঘ আলোচনা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের সেই আলোচনা কিন্তু চলছে। তবে যেটি জানিয়ে রাখি যে তারা কিন্তু বলার চেষ্টা করেছে আজকে যদি তাদের এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করতে নাও পারে তবে আগামী কোনো একদিন আবারও তারা কিন্তু সেই আলোচনা অব্যাহত রাখবেন। তারা বলছেন যে সব বিষয়গুলো নিয়ে বিএনপি মতামত দিবেন এবং তারা চায় একটি সুন্দর সংস্কার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জানা। তুহিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গণতন্ত্র মানে নির্বাচন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকারের নির্বাচনী ওয়াদা পেন্ডুলামের মতো দুলছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রিজভীর দাবি ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের সক্রিয় থাকায় দুর্নীতি থামছে না। এ সময় বিএনপি নেতাকর্মীদের নামে থাকা সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে, এটা কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটার তো জবাব দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর সংস্কারে আন্তরিক হলে দ্রুত নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন সফর শেষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি গ্রহণযোগ্য মৌলিক সংস্কারের তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ নির্বাচনকে হত্যা করেছে উল্লেখ করে গণহত্যায় জড়িতদের দেশের জনগণ গ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর শফিকুর। ইউরোপ সফরে লন্ডনে খালেদা জিয়াকে দেখতে গেলেও আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি বলেও জানান তিনি। তবে নির্বাচনের সময় নিয়ে করা গতকালের মন্তব্যে অটুট থাকার কথাও জানান জামায়াত আমির। দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। প্রায় 1.5 দশক পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক।
সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয় এই বৈঠক। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের জন্য তাৎপর্যপূর্ণ এটি। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রেও সম্পর্ক স্বাভাবিক এ বৈঠকে আলোচনা হয়। এদিকে এই বৈঠকে অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্সার দাবি তোলার কথা রয়েছে বাংলাদেশের। বিকেলে বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এবং ডিসেম্বরে মিশরে অনানুষ্ঠানিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। 6 দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে এই বৈঠক শুরু হয়। সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরারের সঙ্গে শিক্ষার্থীদের 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে তা বৈঠকের পর জানানো হবে। এর আগে বুধবার সকাল 10টা থেকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, দুপক্ষের আলোচনার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। গতকালকে কিন্তু আসলে পলিটেকনিক শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করেছিলেন তাদের 6 দফা দাবিতে এবং তারা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু গতকাল তেজগাঁও এলাকাতে কিন্তু রাস্তাঘাট বন্ধ ছিল এবং তারপরে কিন্তু গতকাল রাতে কিন্তু আসলে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের যিনি ছিলেন বলতে তাকে কিন্তু আসলে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে আরেকজন কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজকে সকাল নাগাদ কিন্তু সেটি কিন্তু অব্যাহতি দেওয়ার কথা ছিল এবং সকাল 11টা পর্যন্ত তারা কিন্তু শুটিং করেছিল এবং সকাল 11টার কিছু সময় পরে তারা কিন্তু সচিবালয়ে অবস্থান এবং এখানে অতিরিক্ত সচিব কারিগরি শিক্ষা বোর্ডের যিনি রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে। কারিগরি শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব তারা কিন্তু বৈঠক করছেন এবং প্রায় 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে সেই বৈঠক চলছে এবং এই বৈঠকে পরে আসলে কিন্তু জানা যাবে যে তাদের সেই 6 দফা দাবি নিয়ে কি ধরনের আন্দোলন হচ্ছে এবং তারা কি ধরনের অবস্থান নেবেন, আন্দোলন চলবে কি চলবে না, সেটি কিন্তু আসলে এই বৈঠক শেষ হওয়ার পরে যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেখানে আসলে কিন্তু স্পষ্ট হবে তাদের পরবর্তী কর্মসূচি কি। এবং জানেন যে গতকাল কিন্তু এই আন্দোলনের পরে কিন্তু বেশ ঢাকা শহরে বেশ কিছু যানজটের সৃষ্টি হয় এবং সারা শহর কিন্তু বেশি দুর্ভোগ হয় এবং গতকাল রাত 11টার পরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে পলিটেকনিক ইনস্টিটিউটের যিনি দায়িত্বে ছিলেন তাকে কিন্তু সরিয়ে আরেকজনকে কিন্তু সেখানে উত্তর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যিনি ছিলেন তাকে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডে যুক্ত করা হয়েছে এবং আজকে সকালে কিন্তু আসলে তারা সচিবের সামনে এসেছিলেন এবং সেখানে তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে কিন্তু শিক্ষা উপদেষ্টা এখনো স্থলে বৈঠক করছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক তিনি কিন্তু গত সচিব তিনি বৈঠক করছেন এবং এর পরে আসলে স্পষ্ট হবে এই আন্দোলন বা এই কর্মসূচি পরবর্তী কি সিদ্ধান্ত হবে। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীদের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষর মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতার দেখান। এদিকে মেঘনার সহযোগী দেওয়ান সামিরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যেহেতু সমীর দেওয়ান এজাহার নামী আসামি, তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মেঘলা
তদন্তে মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দাবানের সঙ্গে তাকে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে মেঘলাকেও এই মামলার সমীর দাবানের যে একটি চক্র এবং তাদের যে একটা প্রতারক চক্র, তারা সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায়। সেই জন্য তাকে আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদালতে প্রেরণ করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। এজন্য এনজিএসও সার্ভিস লাইসেন্সের আবেদন করেছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। সেবা দিতে ইতিমধ্যে স্টারলিংক সহ অন্যান্য নন জিও স্টেশনারি সার্ভিসের নীতিমালা তৈরি করেছে সরকার। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম জনপ্রিয় সেবা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট 2019 সালে প্রথম 60টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করার পর ধাপে ধাপে কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লোয়ার অরবিটালে অবস্থান করে বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজ নিশ্চিত করছে। দুর্গম অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট, লো লেটেন্সি, সহজ সেটআপ ও বিশ্বস্ত সংযোগের মাধ্যমে পৃথিবীর 125টির বেশি দেশে পৌঁছে গেছে স্টারলিংক। গত 9 এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলক এই সেবা চালু করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান। বাণিজ্যিক সেবা চালুর পর স্টারলিংকের ডিভাইস সেটআপে এককালীন খরচ হবে 349 থেকে 599 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 75 হাজার টাকা, এবং মাসিক ফি দাঁড়াবে 120 মার্কিন ডলার বা 15,000 টাকা প্রায়। নন জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইন্স প্রণয়ন করেছে বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান বলেন, ইতিমধ্যেই গাইডলাইন অনুসারে লাইসেন্সের আবেদন করেছে স্টারলিংক। ওরা এই মাসের প্রথম দিকে আবেদন মাত্র জমা দিয়েছে। এখন আমি আপনাকে বলেছি আমরা যাচাই বাছাই করছি, করে এটা আমরা পাঠাবো মন্ত্রণালয় পূর্ব অনুমোদনের জন্য। সরকার পূর্ব অনুমোদন দিলে আমরা তাদেরকে লাইসেন্স ফি জমা দিতে বলবো, তারপর লাইসেন্স ফি দিব। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি ও সরকার চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান তিনি। সমস্ত অপারেটরদের, টেলিকম অপারেটরের জন্য যে জিনিসটা প্রযোজ্য আছে ওরকম একটা ক্লজ এই গাইডলাইনেও আছে, সেটা হচ্ছে লফুল ইন্টারসেপশনের ব্যবস্থা থাকতে হবে। এখন লফুল ইন্টারসেপশন জিনিসটা কি, এটা হচ্ছে আইনের ব্যাপার। হোয়াট ইজ লফুল, এটা সংসদ যখন যেভাবে আইন প্রণয়ন করবে তখন সেভাবে করে হবে। সংসদ যদি মনে করে এটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। এদিকে নতুন প্রযুক্তিকে স্বাগত জানালেও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা যারা গত 30 বছর 35 বছর যাবত আমরা বাংলাদেশে ব্রডব্যান্ড সেবাটা দিয়ে যাচ্ছি, আমাদের সেফগার্ডের জায়গাটা কোথায়? আমাদের লাইসেন্স ফি এবং তাদের লাইসেন্স ফি কি একই ধরনের হবে আমরা জানি না। তারা বিদেশি প্রতিষ্ঠান, তারা যত টাকা ইনকাম করবে পুরোটাই কিন্তু বাইরেই চলে যাবে। আমরা কিন্তু লোকাল এন্টারপ্রেনার, আমাদের জন্য এক্সট্রা কিছু সুবিধা থাকা উচিত। তবে স্টারলিংকের সেবা জনগণের আয়ত্তে রাখার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই দলের আহ্বায়ক হিসেবে থাকছেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বৃহস্পতিবার রাজধানী বনানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে দলটি। আম জনতা পার্টির সদস্য সচিব হয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। রফিকুল আমিন বলেন, বাংলাদেশের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য এবং জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশের জনগণের সাধারণ অভিপ্রায়কে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা, বাংলাদেশের আপামর বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে।
ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে বাংলাদেশকে কৌশলগত বিকল্প অন্বেষণের তাগিদ দেন তিনি। ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত ট্রাম্প পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশ প্রভাবে প্রতিক্রিয়া শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতিকে দুষ্টু চক্রের মধ্যে ফেলবে। এটি শুধু ব্যবসা বাণিজ্য নয়, শ্রমিকদের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই 90 দিন স্থগিতের সুযোগকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। হোলসাম স্ট্র্যাটেজির পার্ট হিসাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটা আমাদের এলডিসি গ্রাজুয়েশনে সহায়ক হবে। ইউএস এর এই পিউনিটিভ ট্যারিফ যেগুলো, এটাতেও অ্যাড্রেস করাটা সহজ হবে এবং নিউলি ইমার্জিং যেসব অপরচুনিটিস গ্লোবাল মার্কেটে অবভিয়াসলি আসবে, কারণ কম্পিটিটিভনেস সিনারিও চেঞ্জ হতে থাকবে। সো এইটারও আমরা সুযোগ নিতে পারবো। সো আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আমরা পারবো।